আসসালামু আলাইকুম। আনোয়ারা সরকারি কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ আলামিন, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ। আমি আজকে আলোচনা করব বিবি অনার্স এবং বিবি ফার্স্ট ইয়ারের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। 8 নম্বর চ্যাপ্টার, এখানে আছে অ্যাকাউন্টিং ফর রিসিভেবল। আমরা সকলে জানি রিসিভেবল শব্দটার অর্থ কি? প্রাপ্য হিসাব। তোমরা যারা অনার্স ফার্স্ট ইয়ার এবং ডিগ্রি ফার্স্ট ইয়ারে পড়ো তারা সকলে আগে থেকেই অবগত আছো প্রাপ্য মানে কি। প্রাপ্য হিসাব মূলত বোঝায় দেনাদারকে, যেটা আমরা ইংরেজিতে রিসিভেবল হিসেবে জানি। আমি আজকে যে এই হিসাবটা নিয়ে আলোচনা করবো মূলত রিসিভেবলস কয় ধরনের হতে পারে, কি কি হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। তারপর কিছু ম্যাথ সলিউশনের চেষ্টা করব। আমরা এখন দেখতে পাচ্ছি একটা চার্ট আমি লিখছি, এখানে দেখা যাচ্ছে টাইপস অফ রিসিভেবল, অর্থাৎ রিসিভেবলের ধরনগুলো কি ধরনের হতে পারে। রিসিভেবলস হচ্ছে মূলত দুই ধরনের, একটা হচ্ছে টেট রিসিভেবলস আর একটা হচ্ছে নন টেট রিসিভেবলস। টেট রিসিভেবলস এর বাংলা হচ্ছে টেট মানে তো পণ্য, রিসিভেবলস তাহলে এটা আমরা ব্যবসায়ী হিসাব বলতে পারি। আর নন টেট রিসিভেবলস হচ্ছে অব্যবসায়ী প্রাপ্য হিসাব। এটা হচ্ছে ব্যবসায়ী প্রাপ্য হিসাব, এটা হচ্ছে অব্যবসায়ী প্রাপ্য হিসাব। টেট রিসিভেবলস কে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবলস, যেটাকে আমরা দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব বলে থাকি, আর এটা হচ্ছে নোটস রিসিভেবলস, নোট প্রাপ্য হিসাব বলা যায় যেটাকে। আর নন টেট রিসিভেবলস হচ্ছে যেগুলো অব্যবসায়ী হিসাব, যেগুলো আসলে হিসাবের অনেক সময় আওতার মধ্যে পড়ে না। আমরা মূলত অঙ্ক করব এই দুইটা নিয়ে। আচ্ছা, এখানে অ্যাকাউন্ট রিসিভেবল মানে কি? পণ্য বা সেবা বিনিময়ের মাধ্যমে আমরা যখন কারো কাছে কিছু পণ্য বিক্রি করি, সে যদি আমাদেরকে টাকা না দেয় তাহলে আমরা অবশ্যই তার থেকে টাকা পাবো, তখন তাকে আমরা বলি অ্যাকাউন্ট রিসিভেবলস। অর্থাৎ আমি যার থেকে টাকা পাবো কোনো পণ্য বা সেবার বিনিময়ের কারণে, নগদ লেনদেন না করার কারণে অর্থাৎ সে আমার কাছে দেনাদার হিসাব, প্রাপ্য হিসাব বা অ্যাকাউন্ট রিসিভেবল হিসেবে পরিচিত। আবার অনেক সময় দেখা যায় আমরা কোনো একটা লিখিত কাগজের মাধ্যমে কারোর কাছে বাকিতে পণ্য বিক্রি করেছি, লিখিত একটা আমরা বিভিন্ন সাক্ষী নিয়ে এখানে দেখা যায় ক্রেতা বিক্রেতাকে লিখিত চুক্তি করে আমাকে এত টাকা পণ্য বিক্রি করেন, আমি আপনাকে 10 দিনের মধ্যে পরিশোধ করব। ওই লিখিত বা আকারে যখন একটা কাগজে বা একটা বিলের মাধ্যমে পণ্য বিক্রি করা হয় তখন সেটাকে আমরা নোট রিসিভেবলস বলবো। আমি মূলত এখানে ম্যাথ করার চেষ্টা করব। আমরা তাহলে একটা সলিউশনে যাই। আমি একটা প্রশ্ন লিখতেছি। প্রথমে প্রশ্নটা হচ্ছে রেকর্ড দা ফলোইং ট্রানজাকশনস। ট্রানজাকশন শব্দ তো আমরা সকলে জানি লেনদেন, এখানে বলছে লেনদেনগুলো লিপিবদ্ধ করার জন্য। নাম্বার এ, on July 1, RK company sold merchandise on account. Sold merchandise on account. Merchandise on account to Maxfield Corporation for টাকা 15,020 টাকা terms to 10 and 30। আমি এটা একটু বোঝাই দিই প্রশ্নটা।
অন জুলাই 1 জুলাইয়ের 1 তারিখে আরকে কোম্পানি সোল্ড মানে হচ্ছে বিক্রি করেছিল, মার্চেন্ডাইজ হচ্ছে পণ্য বিক্রি করেছিল অন অ্যাকাউন্ট। এই শব্দটা লেখা থাকলে, অন অ্যাকাউন্ট শব্দটা লেখা থাকলে বুঝতে হবে বাকিতে বিক্রি করেছে। তাহলে ধারে বা বাকিতে বিক্রি করেছে টু ম্যাক্সফিল কর্পোরেশন। কার কাছে? ম্যাক্সফিল কর্পোরেশনের কাছে ফর টাকা 15,200 15,200 টাকা দিয়ে বিক্রি করেছে। ওর একটা শর্ত দিয়েছে, টার্মস হচ্ছে বলতেছে যদি 10 দিন 2/10 মানে এটাকে আমার ডে মনে করো, এই 10 মানে হচ্ছে ডে আর এটা হচ্ছে ডিসকাউন্ট রেট। অর্থাৎ 10 দিনের মধ্যে যদি পরিশোধ করে তাহলে 2% ডিসকাউন্ট দেওয়া হবে। আবার খেয়াল করো এখানে যদি এরকম থাকে 2/10 তাকে বুঝতে হবে সেটা হচ্ছে দিন, 10 দিনের মধ্যে যদি পরিশোধ করে তাহলে 2% ডিসকাউন্ট বা কমিশন পাবে। আর N30 মানে হচ্ছে নেট 30, অর্থাৎ এই টাকাটা অবশ্যই 30 দিনের মধ্যে পরিশোধ করতে হবে। আমরা অনেক সময় কার কাছ থেকে কোনো টাকা ধার নিলে আমরা বলি তোমাকে এত দিনের মধ্যে পরিশোধ করতে হবে, বা কার থেকে কোনো করে করলে বলি দিয়ে শর্ত দিয়ে দিই, সেইভাবে এখানে সেটা দিয়েছে। আবার অনেক শর্ত দিয়ে তুমি যদি 5 দিনের মধ্যে পরিশোধ করো তোমাকে আমি এত টাকা কম দিব, সেটা হচ্ছে এইখানে। নাম্বার বি, অন জুলাই 8 Maxfield Corporation returned merchandise or টাকা 3,800 to আরকে কর্পোরেশন। জুলাই 8 তারিখ দেখা যাচ্ছে এখানে ম্যাক্সফিল কর্পোরেশন রিটার্ন ফেরত দিয়েছে। আমরা বিক্রি করেছিলাম কার কাছে? ম্যাক্সফিলের কাছে। 15,200 টাকা পণ্য আমরা বিক্রয় করেছিলাম। এখন ওরা কি করছে? 3,800 টাকা মূল্যের পণ্য আর কোম্পানিকে ফেরত দিয়েছে। এই অর্থ হচ্ছে মূল্য বলাচ্ছে, অর্থের বাংলা হচ্ছে মূল্য। নাম্বার সি, on July 11 জুলাইয়ের 11 তারিখে ম্যাক্সফিল কর্পোরেশন paid for the merchandise। আমরা দেখা যাচ্ছে জুলাইয়ের 11 তারিখে ম্যাক্সফিল কর্পোরেশন পেড দ্য মার্চেন্ডাইজ, টাকাগুলো পরিশোধ করে দিয়েছে। আমরা এখন জার্নাল করব। এখানে লিখে দিচ্ছে রেকর্ড দ্য ফলোইং ট্রানজাকশন। তাহলে প্রশ্ন আমরা বুঝতে পেরেছি, আমি এখন এটা সলিউশনে যাব। আমরা একটু সুন্দর একটু গল্প করব। Date, account, titles and explanation, reference, debit টাকা, ক্রেডিট টাকা। আর এখানে লিখবো আর কে কর্পোরেশন, লিখবো জার্নাল এন্ট্রিজ, আচ্ছা এখন আমরা যে তিনটা প্রশ্ন বুঝেছিলাম এখন একটা জবাব দেব। প্রথমে এ নাম্বার প্রশ্নটা আমরা পড়ছি, অন জুলাই 1 আরকে কর্পোরেশন সোল্ড মার্চেন্ডাইজ on account to Maxfield Corporation
ফর টাকা 15,200। তাহলে এটা যাবে কিভাবে দেব? প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে আমরা লিখতে পারি অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। কয়টা ছিল? 15,200 টাকা। 15,200 টাকা। এখানে লিখে দিব টু রেকর্ড সেলস অন অ্যাকাউন্ট লিখতে পারি, সেলস অন অ্যাকাউন্ট। অর্থাৎ আমরা বাকিতে বিক্রয় লিপিবদ্ধ করলাম, এটা শেষ। এখন আমরা বি করব। বি নাম্বারটা করছি, খেয়াল করো। On July 8, Maxfield Incorporation returned merchandise or টাকা 3,800 to RB Corporation. আমরা জানি বিক্রিকৃত মাল ফেরত দেওয়া হলে, বিক্রিকৃত মাল ফেরত আসলে সেটা বিক্রি ফেরত হিসাব ডেবিট হয় এবং দেনা হিসাব ক্রেডিট হয়। যেহেতু আমি বিক্রি করছি, তখন পণ্যটা চলে গিয়েছিল, আর পণ্য যার কাছে বিক্রি আমাকে আবার দিয়ে দিচ্ছে, তার মানে আমার পণ্য হচ্ছে পণ্যটা আবার ফেরত আসতেছে এবং দেনাতে পণ্যটা চলে যাচ্ছে, সে আমাকে ফেরত দিয়ে দিচ্ছে। সেজন্য আমরা প্রথমে লিখব সেলস রিটার্ন, সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স ডেবিট অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। কয় টাকা দিয়েছে? 3,800 টাকা। এটা ফেরত দেওয়া হয়েছে 3,800 টাকা। এখানে আমরা ব্যাখ্যা কি লিখব? টু রেকর্ড, আমরা জাস্ট সেলস রিটার্ন এর নাম লেখা আছে, সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স। আসলে সবাই এটা বুঝতে পেরেছো? এখন আমরা সি নাম্বার যাব। যেহেতু কেন জায়গা পড়ে এটা মুছে দিচ্ছি, আমরা এখন সি নাম্বারে যাব। সি নাম্বার বলতেছে on July 11 Maxfield Corporation paid for the merchandise। আচ্ছা, এবার আমরা জানি কোন টাকা পরিশোধ করলে, কোন দেনা যদি আমার কাছে টাকা পরিশোধ করে, তাহলে আমি নিশ্চিত টাকা পাবো, তাহলে অবশ্যই ক্যাশ ডেবিট হবে এবং অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হবে। কিন্তু এই অঙ্কে একটা আমরা এই নম্বরে একটা কথা পড়েছিলাম, যেটা টার্ম ছিল 10 দিনের মধ্যে পরিশোধ করলে সেটা 2% ডিসকাউন্ট দিবে। তাহলে আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি 1 তারিখ কিনছে, 11 তারিখ টাকাটা আমরা দিয়ে দিচ্ছে, আমাকে দিয়ে দিচ্ছে। তার মানে টাকা যেহেতু আমাকে দিয়ে দিচ্ছে, সেই কারণে 10 দিনের মধ্যে দিচ্ছে, তাহলে আমি 2% কমিশন দিতে বাধ্য। তবে এই 11 তারিখের জায়গায় যদি ভাড়া দেয়, তাহলে কমিশনটা আসতো না, সেলস ডিসকাউন্টটা এখানে আসতো না। এখানে মাথায় রাখতে হবে যেটা টার্মস লেখা ছিল টু 10, এই টার্মসটা কাউন্ট, এটা ছিল 10 to 10, অর্থাৎ 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% ডিসকাউন্ট দিতে হবে। সে কারণে আমাকে এখানে ডিসকাউন্ট দেখাতে হবে। এখন আচ্ছা, আমরা পণ্য কিনেছিলাম 15,800 টাকা, ঠিক না? কষ্টের মধ্যে ছিল 15,200 টাকা। এখন জুলাইয়ের 8 তারিখ দেখা যাচ্ছে 3,800 টাকার পণ্য ফেরত দিয়ে দিয়েছে, 3,800 টাকা পণ্য ফেরত দিয়েছে। তার মানে ওকে যদি 3,800 টাকা পণ্য আমাকে ফেরত দিয়ে দেয়, তাহলে ও টাকা পাবে 400, এদিকে হচ্ছে কত, 11। ও টাকা পাবে আমার থেকে 11,400 টাকা। তার মানে আমি ওকে টাকা রিটার্ন করবো কত টাকা? 11,400 টাকা দিবে। যেহেতু 8 তারিখ আমাকে 3,800 টাকা পণ্য ফেরত দিয়ে দিচ্ছে, আচ্ছা আমরা আগে জানাবো লিখে তার টাকা নাম্বার বসাবো, নাম্বার সি। তাহলে আমাকে যদি টাকা দেয়, পরিশোধ করে দেয়, দেন আমি কিছু টাকা পাবো, সেখানে ক্যাশ ডেবিট। আরেকটা বিষয়,
আমি দাঁড়াতে টাকা কম নিচ্ছি, তাহলে সেই জন্য একটা সেলস ডিসকাউন্ট হিসেবে দেখাতে হবে। এখানে মাথায় রাখতে হবে সেলস যেহেতু ক্রেডিট হয়, সেলস ডিসকাউন্ট ডেবিট হবে। আর একটা বিষয় পারচেস ডেবিট হয়, পারচেস ডিসকাউন্ট ক্রেডিট হয়, এটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে সেলস ডিসকাউন্ট আর বেটার, সেলস ডিসকাউন্ট ডেবিট। এই পুরো জিনিসটা বহন করতেছে কে? অ্যাকাউন্টস রিসিভেবল। তাহলে ক্রেডিট হবে অ্যাকাউন্টস রিসিভেবল। আচ্ছা, এবার আমরা টাকার অ্যামাউন্টগুলো কিভাবে লিখবো সেটা বোঝাচ্ছি। এখানে ও টাকা পাবে, আমরা ম্যাক্সিমাম কর্পোরেশনে টাকা পাবো 11,400 টাকা। 15,200 মধ্যে 3,800 টাকা ফেরত দিয়ে দিয়েছিল পণ্য, আর পাবো 11,400 টাকা। তাহলে এটা ক্রেডিট দিকে কিন্তু 11,400 টাকা। আচ্ছা, এবার আসা যাক, আমরা বোঝার সুবিধাতে এখানে এটা লিখে দিতে পারি 15,200 মাইনাস 3,800। সেলস ডিসকাউন্ট কত হবে? 11,400 টাকা যেটা পাবো তার উপর 2%, 228 টাকা, 228 টাকা। এবার ডিসকাউন্ট বাদ দিয়ে যা আছে সেটা হচ্ছে ক্যাশ 11,172 টাকা। আমরা আশা করি বুঝতে পেরেছি। অর্থাৎ আমি ক্যাশ পাবো 11,172 টাকা, 228 টাকা হচ্ছে সেলস ডিসকাউন্ট, আর অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে 11,400 টাকা। তাহলে আমরা লিখবো টু রেকর্ড রিসিভ লিখতে পারি, রিসিভ ক্যাশ with sales discount of account receivable, অর্থাৎ ফর্ম লিখতে পারি accounts receivable। আশা করি সবাই ওটা বুঝতে পেরেছো। যদি না বলো তাহলে আমাকে জানাতে পারো সরাসরি, আমি বোঝানোর চেষ্টা করব। এখন আমরা আরেকটা অঙ্ক করতে যাব অন্য নিয়মে। during its first year of operations, Nikki company had credit sales of Taka, had credit sales of Taka 30 lakh, Taka 6 lakh remained uncollected at the year, uncollected at the year end. The credit manager estimates that Taka 35,000 of these receivables will become
will become uncollectible. Number A, prepare the journal entry. The journal entry to record the estimated non-collection. To record the estimated uncollectibles. Number B, prepare the current assets of the balance sheet for Niki company. Assuming addition to resources cash, আচ্ছা ক্যাশ আসা হচ্ছে 90,000 টাকা। মার্চেন্টেজ ইনভেন্টরি 1,30,000, prepaid expense 7,500। আচ্ছা আমি আগে প্রশ্নটা একবার বুঝিয়ে দিই, সবাই একটু খেয়াল করবো। এটা একটু অন্যরকম অঙ্ক, এটা অ্যাকাউন্ট রিসিভেবল একটা অঙ্ক। এখানে লেখা আছে ডিউরিং ইটস ফার্স্ট ইয়ার অফ অপারেশনস নিকি কোম্পানি হ্যাড ক্রেডিট সেলস অফ টাকা 30 লাখ, তাহলে 30 লাখ টাকা ক্রেডিট সেলস আছে। বাকিতে বিক্রয় টাকা 6 লাখ রিমেইন আনকালেক্টেড এট দা ইয়ার এন্ড। তারা বলতেছে তাদের 6 লাখ টাকা আনকালেক্টেড হয়ে গেছে, অর্থাৎ যেটাকে আমরা ব্যাড ডেটস বলি, অনাদায়ী হিসাব বলতে পারি, করিম বলতে পারি, সেটা হচ্ছে আনকালেক্টেড 6 লাখ টাকা। দ্য ক্রেডিট ম্যানেজার এস্টিমেটেড টাকা 35 অফ দা দিস রিসিভেবলস উইল বিকাম আনকালেক্টেড। বলা হচ্ছে কেন মধ্যে 35,000 টাকা কি হয়ে গেছে, আনকালেক্টেবল হয়ে গেছে, অর্থাৎ তারা 6,000 টাকা ওখান থেকে কি আদায় করতে পারে না। যখন ক্রেডিট ম্যানেজার যিনি উনি হিসাব করতে দেখতে পাচ্ছে যে কেন উইল বিকাম, অর্থাৎ উইল বিকাম মানে হবে আনকালেক্টেবল, এটা সংগ্রহ করা যাবে না আর কি 35,000 টাকা। তার মানে আরগুলো হয়তো সংগ্রহ করা যাবে। লাস্ট থেকে বলতেছে 35,000 টাকা উইল বিকাম আনকালেক্টেবল, অসংগঠিত রয়ে যাবে, সংগ্রহ করা যাবে না। Prepare the journal entry to record the estimated uncollectible. Estimates লেখা আছে না, estimates, তার আমরা এইটার উপর ব্র্যাকেটস দেখাতে হবে আমাদেরকে। আমরা দুঃখিত, এরপর আমরা দেখব B number, prepare the current assets of the balance sheet of for Niki company, cash 90,000, merchandise inventory 1,30,000 and prepaid expense of 7,500। এই সেকশন হচ্ছে prepare the current assets, প্রস্তুত করো চলতি সম্পদ। আমরা এখানে কারেন্ট সেকশন বলতে পারি, অর্থাৎ এই অঙ্কের মধ্যে যেগুলো কারেন্ট অ্যাসেটস আছে সেগুলো আমাদেরকে একটা ব্যালেন্স দেখাতে হবে, কারণ শুধুমাত্র কারেন্ট অ্যাসেটসের উপর। আচ্ছা আমরা এখন অঙ্ক করতে যাচ্ছি। প্রথমে যেহেতু জার্নাল করতেছি, আমরা একটা জার্নাল একটা গ্রহণ করব। পরীক্ষা যদি জার্নাল একটা হয়, একটার জন্য হলেও ঘর করতে হবে, এটা বাধ্যতামূলক। অনেক ঘর করে না তাহলে নাম্বার কাটা যাবে। ছোট্ট একটা ঘর করলাম, যেহেতু একটা জার্নাল দিতে হবে। আমরা দেখব যে অ্যাকাউন্ট টাইটেলস এন্ড এক্সপ্লেনেশন, এরপর লিখো রেফারেন্স,
তারপর লিখব ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এখানে আমরা জার্নাল এন্ট্রিজ লিখব, জার্নাল এন্ট্রিজ। তোমরা তো নিশ্চয়ই খেয়াল করেছো, প্রশ্নের মধ্যেই তো বলেছিলাম যে এই নাম্বারে লিখেছে যে প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি টু রেকর্ড দিস লিমিটেড আর্ন কালেকশনস। আমরা তো সকলেই জানি ব্যাড ডেবটস এর কিভাবে জার্নাল করতে হয়। ব্যাড ডেবটস এক্সপেন্স ডেবিট, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস ফিলিং। ব্যাড debt expenses debit, allowance for doubtful accounts credit। কত টাকা ছিল এটা? টাকা ছিল 35,000 টাকা, 35,000 টাকা only। এখানে আমরা লিখে দিব টু রেকর্ড। এখানে আমি মুছে দিই। এখানে লিখে দিব টু রেকর্ড ব্যাড ডেবটস অ্যাকাউন্ট, ব্যাড ডেট এক্সপেন্স, টু রেকর্ড ব্যাড ডেবটস এক্সপেন্স। এইটাই জার্নাল। ব্যাড ডেবটস সিম্পলি এই জার্নালটা করলে হবে। আচ্ছা, এখন আমরা বি নম্বরে যাব। বি নম্বর তো আমাদের ছোট করে একটা ব্যালেন্স শিট করতে বলছে, তাই না? তাহলে আমরা একটা ব্যালেন্স শিটের মধ্যে গঠন করতে পারি। ব্যালেন্স শিট। এখানে একটা কথা লিখে দিতে পারো, এক্সট্রাক্টেড। এক্সট্রাক্টেড মানে আংশিক আর কি। ব্যালেন্স শিটে তো তোমার কারেন্ট অ্যাসেটস থাকতে হবে, কারেন্ট লায়াবিলিটিস, তারপর ফিক্সড অ্যাসেটস, ওনার্স ইকুইটি, এগুলো থাকতে হয়। আমরা যেহেতু শুধু কারেন্ট অ্যাসেটস করব, সেজন্য আমরা এই ব্যালেন্স শিটের উপর করি সিম্পলি। এখানে আমরা টাকা লিখতে পারি, এখানে টাকা লিখতে পারি। এরপরে অ্যাকাউন্টস টাইটেল হবে, অ্যাকাউন্টস টাইটেল। কারেন্ট অ্যাসেটস লিখবো, কারেন্ট অ্যাসেটস। প্রথম হচ্ছে ক্যাশ। ক্যাশ ছিল না? ক্যাশ ছিল কয় টাকা? 6 লাখ টাকা নাকি? ক্যাশ ছিল 99,000। আমরা শুরুতে লিখেছিলাম নিচে ক্যাশ হচ্ছে 90,000। এরপর হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্টস রিসিভেবল লিখবো। এখানে অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে 6 লাখ টাকা, এখানে আমরা লিখব 6 লাখ টাকা। বুঝি এখানে একটা আমরা ব্যাড ডেবটস দেখাচ্ছিলাম। ব্যাড ডেবটস আমরা জানি অ্যাকাউন্ট রিসিভেবল থেকে ব্যাড ডেবটসটা বাদ যাবে। লেস ব্যাড ডেবটস অ্যাকাউন্টস। এটা ছিল 35,000। তাহলে 5,65,000 টাকা। এটা হচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ছিল, মার্চেন্ডাইজ ইনভেন্টরি। মার্চেন্ডাইজ ইনভেন্টরি ছিল 1,30,000 টাকা। এরপর লাস্ট ওয়ান হচ্ছে প্রিপেড ইন্স্যুরেন্স। প্রিপেড এক্সপেন্স হবে, প্রিপেড এক্সপেন্স। প্রিপেড এক্সপেন্স হচ্ছে 7,500। এটা আমরা টোটাল করে দেব 7,92,500। 7,92,500। তাহলে আমরা মোটামুটি অ্যাকাউন্টিং ফর রিসিভেবলস এর যে কিভাবে জার্নাল করতে হয়, ধারে ক্রয়, ধারে বিক্রয় এবং সেলস রিটার্ন, অ্যালাউন্স অফ ডিসকাউন্ট কিভাবে করতে হয়, এরপর ডাইরেক্ট এক্সপেন্স কিভাবে জার্নাল করতে হয়, কারেন্ট অ্যাসেটস কিভাবে বের করতে হয়, সেটা মোটামুটি আমরা সকলে ধারণা পেয়েছি। আর সবার কাছে একটা রিকোয়েস্ট, আমাদের আমরা আশা করি যে কিন্তু স্টুডেন্ট অনেক, আমি দেখছি আমাদের যে অনলাইন পেজটা আছে ক্লাসে, তোমাদের এখানে অনেকে দেখে না, 10-12 জন
20 জন এরকম ভিউজ দেখা যাচ্ছে, সর্বোচ্চ 50-60 জন দেখেছি। তো যারা এই ক্লাসগুলো দেখো, আমার একটা রিকোয়েস্ট থাকবে অন্যদেরকে দেখার জন্য, বলার জন্য। সবাই আশা করি আমার ক্লাস বুঝতে পেরেছো। যদি না বোঝো আমাকে নক করতে পারো, আমি যত সম্ভব চেষ্টা করবো যত সাধ্যভাবে তোমাদেরকে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। সবাই ভালো থাকো, এই শুভকামনা করি।